বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া ম্যাচের ক্ষণ গণনা তো আপনি শুরু করে দিয়েছেন নিশ্চয়ই। বাংলাদেশ তাদের যে স্কোয়াড সেটা প্রথমে ঘোষণা করতে চায়নি বা করেছিল, কিন্তু সেটা প্রকাশিত হয়নি, তারা প্রকাশ করেছে অবশেষে। আর ইন্ডিয়া তারাও এই বাংলাদেশ ম্যাচের জন্য তাদের যে স্কোয়াড সেটা ঘোষণা করেছেন খালিদ জামিল, ইন্ডিয়ান কোচ। এবং সেখানে সবচেয়ে বড় খবর হচ্ছে সুনীল ছেত্রী আসছেন না বাংলাদেশে, সুনীল ছেত্রীকে রাখা হয়নি ইন্ডিয়ান স্কোয়াডে। এবং দেখেন এই জায়গায় বেশ কিছু জিনিস আপনি হচ্ছে গিয়ে অবজার্ভ করতে পারেন। এক হচ্ছে সুনীল ছেত্রীকে যখন ফেরানো হলো, সুনীল ছেত্রী যখন ফিরলেন অবসর তিনি নিয়েছিলেন। এরপর ফেরার পর তিনি আসলে বলেছেন আমি এশিয়ান কাপে আসলে কোয়ালিফাই করার টার্গেটেই তাকে নিয়ে আসা হয়েছে, এবং তিনি ফিরেছিলেন বাংলাদেশের ম্যাচের আগে, বাংলাদেশের ফার্স্ট হোম ম্যাচটার আগেই সুনীল ছেত্রীকে ফেরানো হয়েছিল। 25 মার্চ ছিল সেই ম্যাচটা। সেই ম্যাচটার সময় সুনীল ছেত্রী ফিরলেন। এরপর আমরা দেখলাম সুনীল ছেত্রী কিন্তু মাঝখানে হচ্ছে কাফা কাপটা যখন খেলা হলো তখন হচ্ছে সুনীল ছেত্রীকে ইউজ করা হয়নি, কিন্তু আপনার যখন আবার মেইন ম্যাচগুলো অর্থাৎ এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচগুলোতে সুনীল ছেত্রী খেলেছেন। ওই জায়গার মধ্যে আসলে সুনীল ছেত্রী যখন তিনি মানে এই ম্যাচটা কিন্তু একদিক থেকে ইন্ডিয়ান মিডিয়াও বলছে এই ম্যাচটা হচ্ছে আপনার প্রেস্টিজিয়াস লড়াই, কিন্তু এই ম্যাচটার তো কোনো মিনিং নাই ইন এ সেন্স যে আপনি এশিয়ান কাপ থেকে ডিসকোয়ালিফাই আপনি অলরেডি হয়ে গেছেন, ডিসকোয়ালিফাইড হয়ে গেছেন। সুতরাং এখন খালিদ জামিলের টার্গেটটা হবে আগামী দিনের জন্য আসলে ফুটবলারদের তৈরি করা। সেই কারণে সুনীল ছেত্রী ম্যানেজমেন্ট সবার ডিসিশনটা হচ্ছে যে এই ম্যাচে সুনীল ছেত্রী না খেললেও কোনো সমস্যা হবে না। এবং আমি যেটা ধারণা, ইনফ্যাক্ট ইন্ডিয়ান গণমাধ্যমগুলোরও আসলে যেটা ধারণা, সুনীল ছেত্রী হয়তো আলটিমেটলি আবারও তার রিটায়ারমেন্টের ডিসিশনটা তিনি দিয়ে দেবেন। এখন এই স্কোয়াডের মধ্যে আপনি যদি খেয়াল করেন মোহনবাগানের কোনো ফুটবলার কিন্তু নাই, একজনও নাই। আপনি হচ্ছে লিস্টন কোলাসও নাই, আপনি আপুয়াকে হচ্ছে রাখেন নাই, শুভাশিস বোসকে আপনি রাখেন নাই। বাংলাদেশ যেই জিনিসটা ফেস করেছিল না, বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং বসুন্ধরা কিংসের যেই ঘটনাটা ঘটেছিল, ইনফ্যাক্ট এখনো তো আপনার বসুন্ধরা কিংসের ফুটবলাররা ন্যাশনাল টিমের ক্যাম্পে জয়েন করে নাই। ওই জায়গায় মোহনবাগানের সাথে অগাস্টেও কিন্তু হচ্ছে খালিদ জামিলের এরকম একটা ঘটনা ঘটেছিল। তিনি প্রথমে একটা স্কোয়াড দিয়েছিলেন, মোহনবাগান প্লেয়ারদেরকে ছাড়ে নাই। এরপর যখন সময় এসেছে তারা ওই স্কোয়াডে যোগ দিয়েছেন, এই শুভাশিস বোস, লিস্টন কোলাসও তারাই যোগ দিয়েছিলেন। এবারও কিন্তু সেম জিনিসটা হচ্ছে। সে কারণে 23 জনের স্কোয়াডে আপনি মোহনবাগানের কোনো ফুটবলার দেখবেন না, কারণ আপনি 10 তারিখ থেকে আপনার ফিফা উইন্ডোটা শুরু হচ্ছে। এর আগে আপনি খালিদ জামিল হয়তো আজকে বা কালকে থেকে হয়তো বা তার ট্রেনিংটা তিনি শুরু করছেন। মোহনবাগান ডিরেক্ট বলছে আমরা এখন ছাড়বো না, কোনো ফুটবলার যদি নিজের দায়িত্বে যেতে চায়, যে যদি ইনজুরিতে পড়ে এটা তার দায়িত্ব, কারণ এএফসি টুর্নামেন্টে মোহনবাগান কম্পিটিশনে অংশগ্রহণ করছে, তাদের খেলা রয়েছে। সুতরাং খালিদ জামিল আসলে ডাকেন নাই ফুটবলারদের। মানে ওখানে আমরা শেষ মুহূর্তে হয়তো দেখব আপনার কয়েকজন অ্যাড হবে, দ্বন্দ্ব তৈরি হয়েছে। ইন্ডিয়ান টিমটা একটু দেখে নিই আমরা, স্কোয়াডটা, তারপরে বোধহয় সেটা নিয়ে আমাদের আলোচনা করতে সহজ হবে। ইন্ডিয়ার গোলকিপার গুরপ্রীত সিং, ঋত্বিক তিওয়ারি, সাহিল, ডিফেন্সে আকাশ মিশ্রা, আনোয়ার আলী আছেন, বিকাশ ইউনাম, মোহাম্মদ উভাইস, রাহুল বেকে, সন্দেশ জিঙ্গান, যারা নিয়মিত থাকেন তারা সেখানে আছেন। আমরা মিডফিল্ড এবং ফরওয়ার্ড লাইন যে দুটো একটু দেখে নিতে চাই। মিডফিল্ডে একটা বড় ধরনের কিছু জায়গায় আমার মনে হয় যে শূন্যস্থান রয়ে গেছে। আশিক কুরুনিয়ান আছেন, যেটা ভালো খবর ইন্ডিয়ান ফুটবল ফলোয়ারদের জন্য। ওখানে দেখা যাচ্ছে মহেশ সিং নাওরেম, তিনি আসলে জানেন ভালো মতো বাংলাদেশের ফুটবলটা সম্পর্কে। ইস্ট বেঙ্গলের ফুটবলার তিনি, এইবারের তার সিজনটাও বেশ ভালোই আসলে যাচ্ছে ইন্ডিয়া ন্যাশনাল টিমের হয়ে। ম্যাকার্টন লুইস নিক্সন তিনিও রয়েছেন, সুরেশ সিং ওয়াংজামকেও আমরা বেশ কয়েক বছর ধরেই দেখছি ইন্ডিয়া দলে আসছেন যাচ্ছেন, তারও হচ্ছে ইনক্লুশনটা হয়েছে। ফরওয়ার্ডদের জায়গায় সেই জায়গায় রাহিম আলীকে ইন্ট্রোডিউস করিয়েছেন কোচ, এবং এমন না নতুন, রাহিম আলীকে তিনি আসলে সুযোগগুলো দিচ্ছেন, এবং রাহিম আলীর গোলে কিন্তু ইন্ডিয়া মাঝখানে পয়েন্টও আসলে পেয়েছে এই লাস্ট উইন্ডোতে। চাংতে রয়েছেন, লাললিন জোয়ালা চাংতে, এই জায়গায় সুনীল ছেত্রীর ওই মিসিংটা তো রয়েছে। এবং মোহাম্মদ সানান ইন্ডিয়া আন্ডার 23 টিমের ফুটবলার, তার ক্যাম্পও আসলে চলছে, তাকে ন্যাশনাল টিমের সময় ওই জায়গাটায় নিয়ে আসবেন। দেখেন গুরপ্রীত সিং সান্ধু, তার কিন্তু হচ্ছে আবারও তিনি একটা সুযোগ পেয়েছেন এই খালিদ জামিলের আন্ডারে। আমরা কিন্তু বিশাল কায়েতকে দেখেছিলাম, তাকে ফিক্স করে ফেলেছিলেন ম্যানুয়েলো মার্কুয়েজ আগের সময়গুলোতে। যখন খালিদ জামিল আসলেন তিনি হচ্ছে তাকে ফিরিয়ে আনলেন, এক নম্বর গোলকিপার, বেশ ভালো পারফর্ম করেছেন শেষ কিছু ম্যাচে। এবং ডিফেন্স লাইনটা যদি আপনি খেয়াল করেন সেই জায়গায় কিন্তু খুব বড় আসলে মিসিং আপনি বলতে গেলে ওই শুভাশিস বোসের না থাকাটাই। আপনার এই সন্দেশ ঝিঙ্গান রয়েছেন, রাহুল ভেকে আপনার সেই জায়গাটায় রয়েছেন, তাদেরকে নিয়ে মোটামুটি হচ্ছে মানে খালিদ জামিল যেই ধরনের একটু ডিফেন্সিভ মেন্টালিটির কোচ তো তিনি,
ঠিক ডিফেন্সিভ মেন্টালিটি না বলে একটু মানে আমি বলি প্র্যাগম্যাটিক অ্যাপ্রোচে তিনি বিশ্বাস করেন, ওটা বলা আমার মনে হয় ওই জায়গাটা হচ্ছে কি এটা দিয়ে ওই লেফট ব্যাক ছাড়া বাকি জায়গায় লেফট ব্যাকে তো আপনার এতদিন সুভাষিস বোস আসলে খেলেছেন, সেই জায়গাটায় নতুন কাউকে আলটিমেটলি আমরা দেখব, বাকি জায়গাগুলো নিয়ে খুব বেশি আসলে প্রবলেম নাই। আর যেই জিনিসটা হবে আপনার দেখবেন 10 তারিখে যেহেতু হচ্ছে ক্যাম্প মানে ফিফা উইন্ডো শুরু হচ্ছে, ওই সময় মোহনবাগানের ফুটবলারদেরকে আমরা এই স্কোয়াডে আসলে দেখব। সে কারণে একটা জিনিস খেয়াল করবেন, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন তারা এখনো বলছে প্রবাবল 23, মানে এটা ক্যাম্প স্টার্ট করার জন্য এই 23 কে দিয়ে আসলে স্টার্ট করা। এবং আরো খবর যেটা সেটা হচ্ছে ইন্ডিয়ার এই যে ট্রেনিংটা শুরু হচ্ছে, এখানে আরো দুজন এক্সট্রা ফুটবলার আপনি দেখতে পাবেন, একজন ভারতী এবং আরেকজন উইলিয়ামস। এই দুজনই ইন্ডিয়ান বংশোদ্ভূত। উইলিয়ামস তার ওই অস্ট্রেলিয়ান নাগরিকত্ব ছেড়ে দিতে চান এবং ছেড়ে দিয়ে তিনি ইন্ডিয়া টিমে খেলতে চান। এই দুজনকে ইন্ডিয়া প্র্যাকটিস করার সুযোগ দিচ্ছে এই স্কোয়াডের সঙ্গে। এবং উইলিয়ামসকে আলটিমেটলি যদি আপনি ইন্ডিয়ান ন্যাশনাল টিমে ফিউচার দেখতে পান, যেটার একটা সম্ভাবনা আছে সামনে, সেটা হয়তো বাংলাদেশ ম্যাচেই পারা যাবে না, কারণ এখনো কিছু পেপার ওয়ার্কস বাকি আছে। তারা অবশ্য পাসপোর্টের কাজ অনেকটুকু এগিয়ে নিয়ে গেছেন এবং ইন্ডিয়ান মিডিয়ার খবর অনুযায়ী পাসপোর্টের কাজ তাদের আসলে শেষ। এবং ইন্ডিয়া এখন চাইছে তাদের এই ফুটবলারদেরকে এই দলে ইন্টিগ্রেট করতে, কারণ এই যে স্কোয়াডটা, এই স্কোয়াডে ইন্ডিয়ার কিছু বার্তা আছে ফুটবলে। প্রথমত হচ্ছে তাদের টানা 2-3বার এশিয়ান কাপ খেলার পরে এইবারে এশিয়ান কাপে কোয়ালিফাই করতে না পারা তাদের ফুটবলের জন্য একটা বড় ধাক্কা, এটা হচ্ছে প্রথম কথা। তারা তাই ধরে নিয়েছে যে ঠিক আছে, আমরা এখন আর অতীত নিয়ে ঘাটবো না, আমরা এখন সামনের দিকে তাকাবো। যেই ভবিষ্যতের দিকে তাকানোর কথা ভেবেই তারা সুনীল ছেত্রীকে আর এখন ডাকে নাই এই ম্যাচের জন্য, কারণ তারা চাইছে আর যে কটা ম্যাচ আছে সেখানে তারা তাদের তরুণ ফুটবলারদের এক্সপেরিয়েন্স করিয়ে নিক, তাই না? মানে এখান থেকে পাওয়ার তো কিছু না। এই ম্যাচ জিতলে আপনি এশিয়ান কাপে খেলতে পারবেন না, এই ম্যাচ হারলেও আপনি এশিয়ান কাপে তো এমনিও খেলছেন না। আপনি বরং এমন ফুটবলারদেরকে সুযোগ করে দিন যিনি পরের বার যখন এশিয়ান কাপ আসবে তখন যেন তাকে আমি এক্সপেরিয়েন্সের দোহাই দিয়ে তাকে যেন আমি বসিয়ে রাখতে আমার না হয়, আমি তাকে এখন এই ম্যাচগুলো খেলিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছি, কারণ এই লেভেলের ম্যাচ তো আপনি খেলার সুযোগ খুব বেশি পান না। তো এইটা একটা তাদের পজিটিভ সাইন। বা আপনি অন্যভাবে ভাবতে পারেন, যদিও ইন্ডিয়ান ফুটবল নিয়ে এই মুহূর্তে ইন্ডিয়ান সমর্থকেরাই চরম বিরক্ত, তাদের আইএসএল নিয়ে একটা ঝামেলা চলছে, তাদের ন্যাশনাল টিমের যে অবস্থা সেটা তাদেরকে একটা দুর্যোগের ভেতরে ফেলেছে, এবং এই সব কিছু মিলিয়ে তারা এই দুঃসময়ের ভেতরেও সামনের দিকে তাকানোর চেষ্টা করছে। অ্যাটলিস্ট আপনাকে বলতে হবে যে পরিকল্পনা, আপনার তো একমত নন, কিন্তু অ্যাটলিস্ট এটা আপনাকে বলতে হবে যে পরিকল্পনাটা ফরওয়ার্ড লুকিং, সামনের দিকে। এবং এই পরিকল্পনা থেকেও আমরা আসলে শিখি না, আমরা বাংলাদেশ আসলে কোনো জায়গা থেকেই কিছু শিখি না। আমরা এখনো ধরে নিচ্ছি যে এই ম্যাচটা, ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটা আমরা এমনভাবে হাইপ আপ করছি যে এই ম্যাচটা জেতাই মনে হয় আমাদের কাছে বিশ্বকাপ জেতার সমান, কিন্তু আসলে তো ঘটনা তা না। হ্যাঁ, আই নো ইটস এ ডার্বি ম্যাচ, এবং এরকমটা হয় যে আতলেতিকো মাদ্রিদ যখন রিয়াল মাদ্রিদকে হারিয়ে দেয় ওই মৌসুমে লা লিগা না জিতলেও তারা আফসোস করে না, ঠিক আছে মাদ্রিদ ডার্বি তো জিতছি। বাংলাদেশের জন্য এই ম্যাচটা এরকমই যে ইন্ডিয়াকে হারাইছি, এটা একটা ব্যাপার, এটা বাংলাদেশের সমর্থকদের ভিতরে কাজ করে, এটা আপনি ডিনাই করতে পারবেন না, এবং এটা বাংলাদেশের ফুটবলের প্রাণ বা বাংলাদেশের যে কোনো স্পোর্টসেরই এইভাবে বলতে পারেন আপনি। তো সেই জায়গায় এই ম্যাচটাকে আমরা তবুও ফরওয়ার্ড লুকিং এর জায়গায়, ভবিষ্যতের পরিকল্পনার জায়গায় দেখতে পাচ্ছি না। কারণ হচ্ছে এই ম্যাচের জন্য আপনার বাংলাদেশের যে স্কোয়াডটা হয়েছে সেইখানেও আপনি দেখবেন হচ্ছে সব নোন ফেস, যাদেরকে নিয়ে হাভিয়ার কাবরেরা এতদিন কাজ করেছেন। তিনি হচ্ছে গিয়ে এই জায়গাটার মধ্যে ওরকম কিন্তু ধরেন লিগের খেলা তো চলছিল। হ্যাঁ, আপনি একটা জিনিস যদি খেয়াল করেন যে 4 জন গোলকিপারকে আপনি সুযোগ দিয়েছেন। আচ্ছা, মিতুল মার্মা রেগুলারলি খেলছেন, মেহেদী হাসান শ্রাবণ তিনিও রেগুলারলি খেলছেন, পাপ্পু কিন্তু হচ্ছে গিয়ে রেগুলারলি ম্যাচ খেলতে পারছেন না, কারণ পাপ্পু এবং মিতুল এক স্কোয়াডের মধ্যে আছেন। পাপ্পুকে কেন রাখা হয়েছে? ওই আপনি ফরওয়ার্ড লুকিং এর যদি কথা বলেন, আপনি অনেক কোচের এরকম একটা দর্শন আছে, 4টা গোলকিপার থাকলে তাদের ট্রেনিং এর সুবিধা হয়, এই দর্শন থেকেও তারা হয়তো রাখতে পারেন। তো ওই ফরওয়ার্ড লুকিং এর জায়গায় সেটা করা হয়েছে। ডিফেন্স লাইনে আপনি যদি খেয়াল করেন সেই জায়গার মধ্যে একটাই নতুন নাম, সেটা হচ্ছে শাকিল হোসেন। তাকে দিয়ে হাভিয়ার কাবরেরা মাঝখানে শুরুতে কাজ করেছেন, তাকে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে আপনি ইউজ করতে পারেন, কিন্তু হাভিয়ার কাবরেরা তাকে হচ্ছে সেন্টার ব্যাক পজিশনে আসলে আলটিমেটলি ইউজ করেছেন, সেই শাকিল হোসেনকে ফেরানো হয়েছে। আর এই স্কোয়াড নিয়ে তো আপনার যে জিনিসটা যে ক্যাম্প চলছিল, 5টা ট্রেনিং সেশন চলে গেছে, এরপর গতকালকে আমরা দেখলাম অফিসিয়ালি এই 27 জনের নামটা আসলে এসেছে। এইটা আসলে কি করে ঘটে আই হ্যাভ নো আইডিয়া। কাজেম শাহ, শেখ মোরসালিন, জামাল ভুইয়া, সোহেল রানা জুনিয়র, মোহাম্মদ হৃদয়, হামজা চৌধুরী, সমিত সোম, মোহাম্মদ ইব্রাহিম, তারা আছেন দলে। ফরওয়ার্ড হিসেবে আলামিন, আরমান ফয়সাল আকাশ, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন। এই দুটো স্কোয়াড, মানে এই স্কোয়াড দিয়েই সামনে যে দুটো ম্যাচ বাংলাদেশের, নেপাল এবং ইন্ডিয়ার এগেইনস্ট এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচ আর নেপালের সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচ বাংলাদেশ মোকাবেলা করবে। ইন্ডিয়া ম্যাচের জন্য একটা 23 জনের স্কোয়াড ঘোষণা করবেন হাভিয়ার কাবরেরা, সেটা নিয়ে আবার আরেক
কিচ্ছা কাহিনী হবে। তিনি তো আগের ম্যাচে তিনি আসলে কাজেম শাহকে কেন বাদ দিয়েছিলেন এটা কি আমরা জানি না, জানি না। আলামিনকে বাদ দেওয়া হলো, কাজেম শাহকে বাদ দেওয়া হলো। ইনজুরি ছিলেন কি? আলামিনের খানিকটা হচ্ছে কি আপনার ইনজুরি ছিল, খানিকটা চোট ছিল। আর হচ্ছে এছাড়া কিন্তু বাকি জিনিসগুলো আসলে হিসেব মেলে নাই। তারপরও আসলে হাভিয়ার কাবরেরা যে জিনিসটা তিনি বলছেন যে এই দল নিয়ে তিনি ভালো করবেন, এটাই তার আসলে বিশ্বাস। এবং ফুটবল ফেডারেশন থেকে তো আমরা ওই মেসেজটা আসলে পেয়ে গেছি, হাভিয়ার কাবরেরা মার্চ পর্যন্ত তিনি থাকছেন। আচ্ছা, সে দেখার বিষয় সেটা কি ঘটে না ঘটে, ইন্ডিয়া ম্যাচটা আর ফল যাই হোক বা নাই হোক না কেন সেটা হয়তো কোনো পরিমাপক হবে না। তবে এই যে হামজা চৌধুরীদের আসার সময় ঘনিয়ে আসছে, কিন্তু হামজা চৌধুরীর ক্লাবে হামজা চৌধুরীর সময় খুব বেশি একটা ভালো যাচ্ছে না। এই শেষ ম্যাচেও মিডলসবরোর সঙ্গে লেস্টার সিটিকে ড্র করতে হলো, যেখানে হামজা চৌধুরী নামার সুযোগ পেলেন বেশ একটা লম্বা বিরতির পরে 85 মিনিটের দিকে। তিনি নামার পরে গোলটা হজম হলো, এবং যদিও তাতে তার কোনো বলছি ওটা অন্যভাবে বলছি। এবং তারপরে গিয়ে আপনি যখন আবার রোববারে যখন আবার লেস্টার সিটি খেলা থাকবে, রোববারে খেলা থাকছে সোমের, আপনি এক্সপেক্ট করতে পারেন যে নেপাল ম্যাচে হয়তো সোমকে আপনি পাবেন না, ফাইনাল ম্যাচ খেলার পর যে তিনি আপনার ওই সেম জিনিস। আর হামজাকে হয়তো আপনি পুরোপুরি ফিট পাওয়ার কথা শেষ ম্যাচটায়, যদি বড় মানে আল্লাহ না করুক আর কি, ওটা তো একটা ব্যাপার থেকেই যায় ওই সংশয়ের জায়গাটা, ট্রাভেল করে বাংলাদেশ আর অল সেট, তাই না ইন্ডিয়া ম্যাচের জন্য। কিন্তু পরিকল্পনাটা নিয়ে আমরা ঠিকঠাক মতো আগাতে পারছি কিনা এই প্রশ্ন রাখার বা তোলার জায়গা ফুটবল ফেডারেশন আমাদেরকে দিয়ে রাখছে। ওই ডিসকাশনের পার্টটা আসলে ওপেনেই থাকছে। এবং যারা 11-এর মধ্যে আসলে ফাহমিদুলকে শেষ পর্যন্ত দেখেন নাই, ওই পুরনো জিনিসটি আরো একবার জাস্ট আমরা জানিয়ে দেই। কার্ড নিষেধাজ্ঞায় ফাহমিদুলের ইন্ডিয়া ম্যাচটা আসলে খেলা হবে না, সে কারণে শুধুমাত্র নেপাল ম্যাচের জন্য ফাহমিদুলকে ইতালি থেকে আনা হচ্ছে না। এবং এটা আসলে কোনো দরকারও ছিল না, কারণ ট্রাভেলের একটা বিষয় আছে, সবকিছু মিলিয়ে একটা ফ্যাক্ট আছে। এরপর তো আবার আপনার মার্চে খেলা, সেটা আগে হয়তো ফাহমিদুলের জন্য একটা গ্যাপ পড়ে যাবে আর কি। মানে ফাহমিদুল কার্ড নিষেধাজ্ঞায় খেলতে পারবেন না, তাই তাকে এই নভেম্বরের উইন্ডোতে খেলাই হচ্ছে না। এরপরে নেক্সট গেম হচ্ছে আপনার সেই গিয়ে মার্চ মাসে। তো তিনি সবশেষ ইন্টারন্যাশনাল ম্যাচ খেললেন হচ্ছে অক্টোবরে, একটা বড় সড়ো গ্যাপ আর কি। তো এই গ্যাপটার ভেতরে ফাহমিদুলের সঙ্গে নিশ্চয়ই ফাহমিদুল রেগুলারলি সেটাই ফলো করবেন, সেই জিনিসটা হয়তো কোচ বা ম্যানেজমেন্ট তারা সেই জিনিসগুলো ফলো করবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.